হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় 40টি করে বাছাই করা একদম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। গত ক্লাসে আমি ক্লাসটা আনতে পারিনি, তার জন্য সরি। তো আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট করব এবং বাছাই করা 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে। চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরা সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে কমেন্ট বক্সে, এবং আমার বলে দেওয়ার পর উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। প্র্যাকটিসটা হয়ে যাবে, নিজেরাই চেষ্টা করো। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি গুপ্ত বংশের রাজা ছিলেন, তার সময়ে ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন। নিচের কোনটিকে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে? বিভিন্ন বৈদিক সাহিত্য রয়েছে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বৈদিক সাহিত্য ব্রাহ্মণ। তো ব্রাহ্মণদের একদম শেষ অংশ বা সমাপ্তি অংশ হিসাবে কোন বৈদিক সাহিত্যকে ধরা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন এ, আরণ্যক। আরণ্যককে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে ধরা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, হিবিহাই করবে প্রশ্নটিকে। দেখো কি বলছে, তমসমা জ্যোতির্গমায়া, অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, এইটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তমসমা জ্যোতির্গমায়া অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, এই বিখ্যাত উক্তিটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে নিয়ে আসা হয়েছে বা পাওয়া যায় এটা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো, বৃহদারণ্যক। বৃহদারণ্যক উপনিষদ থেকে এই বিশেষ উক্তিটা পাওয়া যায়, তমসমা জ্যোতির্গময়া। এবং এই যে মান্ডুক্য উপনিষদ দেখতে পাচ্ছ, এখান থেকে কি পাওয়া যায়? সত্য মেব জয়তে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। মেহরুন্নিসার আসল নাম কি ছিল? ইতিহাসে আমরা যাকে মেহেরুন্নিসা হিসাবে জেনে থাকি, তার আসল নাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, নূরজাহান। নূরজাহান কি ছিলেন বা কে ছিলেন? মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নূরজাহান, তার অপর নাম ছিল মেহেরুন্নিসা। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা ক্লার্কশিপ পরীক্ষাকে উদ্দেশ্য করে একদম এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী 70টি প্র্যাকটিস সেট পাবে, 2800 প্রশ্ন উত্তর পাবে, প্রতিটা গণিত প্রশ্নের সলিউশন ভিডিও পাবে, ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবং এই ব্যাচ 2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে। পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে তোমরা ক্র্যাক করার সেরা স্টাডি মেটেরিয়াল এখান থেকে পেয়ে যাবে। তো ডিসক্রিপশন বক্স ফলো করো বা আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পণ্ডিত গজনীর মামুদের ভারত আক্রমণের সময় তার সাথে ভারতবর্ষে এসেছিলেন? গজনীর মামুদ টোটাল 17 বার ভারত আক্রমণ করেন, 17 বার ভারত আক্রমণ করেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলবিরনি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, তৈমুর লং কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1398 সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, পি মিত্র বা প্রমথনাথ মিত্র
এর নাম নিম্নলিখিত বিপ্লবী সংগঠনগুলির মধ্যে কোনটির ভিত্তির সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অনুশীলন সমিতির সাথে যুক্ত রয়েছে প্রমথনাথ মিত্রের নাম। অনুশীলন সমিতি 1902 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিলের সাথে সম্পর্কিত? নিচের কোন গভর্নর জেনারেল 1878 সালে চালু হওয়া ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিলের সাথে সম্পর্কিত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড লিটন। লর্ড লিটন 1882 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করে দিয়েছিলেন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, মছলিপট্টমে ফরাসি কারখানা স্থাপিত হয় নিচের কোন সালে? চারটে অপশন দেখো, 1664, 1666, 1669 নাকি 1675? সঠিক উত্তর হবে অপশন সি, 1669 বা 1669 সালে ফরাসি কারখানা ভারতবর্ষে স্থাপিত হয় মছলিপট্টনমে। 10 নম্বর প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়? কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্র নাথ ঠাকুর। তো কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1839 সালে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের নিচের কোন মালভূমি আরাবল্লী এবং বিন্ধ্য অঞ্চলের মধ্যে অবস্থিত রয়েছে? আরাবল্লী হচ্ছে পৃথিবীর বা ভারতের, দুটোই বলতে পারো, পৃথিবীর প্রাচীনতম পর্বত। এটা বর্তমানে স্তূপ পর্বতে পরিণত হয়ে গেছে ক্ষয়প্রাপ্ত হতে হতে, ক্ষয়জাত পর্বত একটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মালওয়া মালভূমি অবস্থিত রয়েছে আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মধ্যে। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উত্তর পূর্বের কোন রাজ্যে নিসি উপজাতি বসবাস করে? তো নিসি উপজাতি বসবাস করে থাকে অপশন বি, অরুণাচল প্রদেশে। আর একটা উপজাতি রয়েছে, সেটা পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে আপাতিনি। আপাতিনি উপজাতি অরুণাচল প্রদেশে বসবাস করে থাকে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাষ্ট্র নয়? এটা হবে রাজ্য। সর্বোচ্চ লবণ বা সল্ট উৎপাদনকারী রাজ্য নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাট। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন পাসটি অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন সি, বোমডিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। এবং বাকি যে তিনটে দেখতে পাচ্ছ, রোটাং পাস হিমাচল প্রদেশ এইচপি, ঠিক আছে, সিটকিলাও এটা হচ্ছে হিমাচল প্রদেশ এইচপি। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করে না? তো সঠিক উত্তর হবে অপশন এ, নর্মদা। ঠিক আছে, মনে রাখবে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো বদ্বীপ গঠন করে না। পশ্চিম বাহিনী নদী বদ্বীপ গঠন করে না। বাদবাকি কাবেরী, মহানদী এগুলো সবই কি পূর্ব বাহিনী নদী বদ্বীপ গঠন করে। ঠিক আছে, কেন বদ্বীপ গঠন করে না? পশ্চিম বাহিনী নদীগুলোর স্রোত খুব বেশি থাকে, কেননা পশ্চিম ঘাট পর্বতের খাড়া ঢাল থেকে নেমে আসে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ইন্দো গাঙ্গেয় সমভূমির অধিকাংশ নদীতে
নিচের কোন ধরনের নিষ্কাশন ধরন রয়েছে? চারটে দেখো, ডেনড্রাইটিক, কাঁটাযুক্ত, বিকৃতি নাকি আয়তকার। সঠিক উত্তর হবে অপশন এ, ডেনড্রাইটিক প্যাটার্ন পরিলক্ষিত হয়ে থাকে ইন্দো গাঙ্গেয় সমভূমির অধিকাংশ নদীতে। 17 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতির অপসারণের কথা বলে? অর্থাৎ নিচের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তার পদ থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 61। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি রাজ্যগুলির পুনর্গঠনের ভিত্তি হিসাবে ভাষাকে গ্রহণ করেছে? চারটে কমিশন, পুঞ্চি কমিশন, জেভিপি কমিশন, ফজল আলী কমিশন নাকি এসকে ধর কমিশন। তো সঠিক উত্তর হবে অপশন সি, ফজল আলী কমিশন অনুযায়ী ভাষা অনুযায়ী রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি? প্রথম ভাষা ভিত্তিক রাজ্য সেটা হয়ে যাবে অন্ধ্র প্রদেশ। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন অংশ ও অনুচ্ছেদ সংশোধনের সাথে সম্পর্কিত? সংশোধন, অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্টের সাথে সম্পর্কিত রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, পার্ট 20, ধারা 368। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই সংশোধনের ব্যাপারটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? সংশোধনের ব্যাপারটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে সংশোধনের ব্যাপারটা নিয়ে আসা হয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে? স্টার মার্ক করবে। নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 163 নম্বর ধারা অনুসারে। 21 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের কোন আইন জম্মু ও কাশ্মীর আইন পরিষদ বাতিল করেছে? যেটা 370 অ্যাক্ট বা ধারা, আর্টিকেল 370 বাতিল করে দিল। তো সেটা নিচের কোন আইন অনুযায়ী? সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর পুনর্গঠন আইন 2019 অনুযায়ী। 22 নম্বর প্রশ্ন দেখো, হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা নিচের কোনটির অধীনে আসে? চারটে অপশন, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, তারপর দেখো সংবিধিবদ্ধ অধিকার, তারপর হচ্ছে সাংবিধানিক অধিকার নাকি উপরের সমস্ত। হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোনটির অধীনে আসে? সঠিক উত্তর হবে অপশন এ, মৌলিক অধিকারের অধীনে আসে। কোন অনুচ্ছেদ অনুযায়ী? আর্টিকেল 32 অনুযায়ী। ঠিক আছে। এবং এই যে রিট জারি করে থাকে, এই রিট জারি করে থাকে কিসের ওপর ভিত্তি করে? মানে হাইকোর্ট জারি করে 226 নম্বর ওপর থেকে, আর এসসি অর্থাৎ সুপ্রিম কোর্ট জারি করে 32 নম্বর ধারার উপর বেস করে। ক ধরনের রিট রয়েছে? রিট রয়েছে টোটাল 5 ধরনের। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এবং শোনা যাচ্ছে জাতীয় মহিলা কমিশন যেমন রয়েছে সেরকম জাতীয় পুরুষ কমিশনও গঠিত হবে এবং সেটাকেও সংবিধান থেকে স্বীকৃত দেয়া হবে, কেননা এখন পুরুষদের উপরেও প্রচুর ভাবে নির্যাতন হচ্ছে, অনেক মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে পুরুষদের উপরও কিন্তু নির্যাতন হয়ে থাকে, সেগুলো আমরা পুরুষ বলে শুধু এড়িয়ে চলি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1992 সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছিল। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, অর্থনীতি থেকে, বম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? বম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের
10তম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1875 সালে। 25 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে একটি প্রধানত গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কোয়ালিটেটিভ কন্ট্রোল মেজার? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে একটি প্রধানত গুণগত নিয়ন্ত্রণ পরিমাপ বা কোয়ালিটেটিভ কন্ট্রোল মেজার? সঠিক উত্তর হবে অপশন ডি, মার্জিন রিকোয়ারমেন্টস। এবং বাদ বাকি যে তিনটে রয়েছে দেখতে পাচ্ছ, ব্যাংক রেটস পলিসি, ওপেন মার্কেট অপারেশন এবং ওয়েস অ্যান্ড মিনস অ্যাডভান্স, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট বা কন্ট্রোল মেজার, বা যেটাকে বলা হয় থাকে পরিমাণগত, আর এটা হচ্ছে কি গুণগত। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, অ্যাড ভ্যালোরেম ট্যাক্স নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপর প্রয়োগ করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, দ্রব্যের মূল্যের উপর অ্যাড ভ্যালোরেম ট্যাক্সটিকে প্রয়োগ করা হয়ে থাকে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয়? তো রাসায়নিকভাবে সব থেকে অ্যাক্টিভ হয়ে যাবে অপশন বি, ফ্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। 28 নম্বর প্রশ্ন, নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামেও পরিচিত? নিচের কোন রাসায়নিক পদার্থটি ল্যাক্রিমেটরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস। 29 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বৈজ্ঞানিক আবিষ্কার সিভি রমন করেছিলেন, যার জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, ইন ইলাস্টিক স্ক্যাটারিং অব লাইট বাই মলিকিউলস। এটি আবিষ্কারের জন্য তিনি 1930 সালে সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন। 30 নম্বর প্রশ্ন, একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে কোনটিকে বিবেচনা করা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে? চারটে অপশন দেখো, একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর মধ্যে দূরত্বের বর্গ, একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব, নাকি একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, নাকি অপশনটি বি এবং সি উভয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বি এবং সি উভয়। অর্থাৎ দেখো, যদি এই একটা তরঙ্গ আমরা এঁকে থাকি, ঠিক আছে, তাহলে এই যে মাথা দুটো, এই দুটোর যে মধ্যেকার দূরত্ব সেটাকে হচ্ছে ল্যামডা দিয়ে বোঝানো হয় থাকে, যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দিয়ে বোঝানো থাকে তরঙ্গ দৈর্ঘ্য। আবার এই উপর দুটোকে ধরেছি, তাহলে কোন অপশনটা হলো অপশন বি, একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব। আবার যদি আমরা নিচের এইটাকে ধরি, এই দুটো আর এই দুটো, তাহলে এইটাও তো একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটাও ল্যামডা। তো সঠিক তখন হয়ে যাবে কি, দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব। ওকে, নেক্সট 31 নম্বর প্রশ্ন, ইউরেনিয়াম ফিশনের সময় শৃঙ্খল বিক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য কোন কণাটি সবচেয়ে প্রয়োজনীয় উপাদান? ফিশন রিয়াকশনের সময় চেন রিয়াকশনের জন্য নিচের কোন কণাটি সব থেকে প্রয়োজন বেশি? সঠিক উত্তর হবে অপশন সি, নিউট্রন। নিউট্রনে গিয়ে এই ইউরেনিয়ামকে বারবার করে আঘাত করবে এবং চেন রিয়াকশন হতে থাকবে। 32 দেখো, পরমাণু নিউক্লিয়াস নিচে কোনটি নিয়ে গঠিত? পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস, এবং চারধারে কি ঘুরতে থাকে? ইলেকট্রনটা ঘুরতে থাকে। তো নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে ইলেকট্রনরা ঘুরতে থাকে। ঠিক আছে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, স্টেনলেস স্টিল
তৈরি করতে লোহার সাথে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু হলো নিচের কোনটি? নর্মাল স্টিল। নর্মাল স্টিল তৈরি করতে ব্যবহৃত হয় কি? আয়রন আর কার্বন। কিন্তু এখানে কি বলেছে? স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল। তো এটার জন্য লোহার সাথে কার্বনের সাথে আর কি মেশানো হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রোমিয়াম। অর্থাৎ আয়রন প্লাস কার্বন প্লাস ক্রোমিয়াম। নেক্সট 34, হাড় এবং দাঁতে উপস্থিত রাসায়নিক পদার্থটি হলো নিচের কোনটি? ভিভিআই করবে। ক্যালসিয়াম থাকে জানি আমরা, কিন্তু ক্যালসিয়ামের কোন উপাদানটা থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ক্যালসিয়াম ফসফেট থেকে থাকে হাড় এবং দাঁতে। 35, গ্লাস নিচের কোন রাসায়নিকে দ্রবণীয়? অর্থাৎ নিচের কোন কেমিক্যালে যদি আমরা কাঁচের গ্লাস ফেলে দিই বা যে কোনো গ্লাস যদি আমরা ফেলে দিই, গ্লাস পর্যন্ত গুলে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, এইচএফ, হাইড্রোজেন ফ্লুরাইড। এই জন্য বিভিন্ন যে কাঁচের গ্লাস হয়ে থাকে, কাঁচের গ্লাসের উপর ডিজাইন করা হয় এইচএফ দিয়ে। 36, আকস্মিক ক্রিয়াকলাপের সময় আমাদের পেশিতে কোন অ্যাসিড তৈরি হলে ক্র্যাম্প তৈরি হয়ে থাকে? বেশি পরিমাণে তুমি কোনোদিন জিম করলে বা প্রচন্ড পরিমাণে খাটলে বা প্রচন্ড দৌড়ালে, তখন দেখবে পেশিতে সংকোচন হয়ে থাকে বা ক্র্যাম্প তৈরি হয়ে থাকে। তো কিসের জন্য? তো সঠিক উত্তর হবে অপশন এ, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় আমাদের পেশির মধ্যে। 37 দেখো, লোটা এবং তুন্ডাভালি নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশে প্রচলিত রয়েছে। 38 দেখো, স্পেনের জাতীয় খেলাটি হলো নিচে কোনটি? সঠিক উত্তর হবে ষাঁড়ের লড়াই, বুল ফাইটিং। 39 দেখো, নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকটি হলো নিচের কোনটি? মনে করো ক্রিকেট খেলার সময় নিউজিল্যান্ডের জার্সিতে বা যেটা টুপি থাকতো, ব্ল্যাক টুপি, তার উপর কিসের চিহ্ন থাকতো? এইরকম একটা চিহ্ন থাকতো। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? ফার্ন গাছ, ফার্ন এবং কিউই পাখি। এটা হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। 40 নম্বর প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে এই উক্তিটি কে করেছিলেন? সত্যমেব জয়তে আমরা কোথা থেকে পাই? মান্ডক্য উপনিষদ থেকে। কিন্তু এই উক্তিটা কে প্রথম ফেমাস করেছিলেন বা সকলের সামনে নিয়ে এসেছিলেন, যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষের একটা জাতীয় স্লোগান বলতে পারো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মদন মোহন মালব্য। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি বাছাই করা প্রশ্ন উত্তর। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় এই ক্লাসগুলো ফলো করতে থাকো। তোমাদের নভেম্বর মাসে সম্ভবত ক্লাসিক পরীক্ষাটা সংঘটিত হতে চলেছে, তো এখান থেকে তোমরা সেরা প্রস্তুতি পেয়ে যাবে। এছাড়া ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ক্লাসিক ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও ক্লাসিপের সেরা প্রস্তুতি নেয়ার জন্য, যেখানে 70টা প্র্যাকটিস সেট, 2800 প্রশ্ন উত্তর পেয়ে যাবে, ইংলিশ এবং গণিতের সলিউশন ভিডিও, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। 2 অক্টোবর থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। 9647553612 নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।